সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমিও তোমাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ জসিমউদ্দিন, সহকারী শিক্ষক, ভবানীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বাগমারা, রাজশাহী। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায়ের জীবনী শক্তির একটা অংশ নিয়ে। জীবনী শক্তি ও এটিপি এবং সালোক সংশ্লেষণ। আমরা এ পাঠ শেষে এই তিনটি বিষয় সম্পর্কে ধারণা লাভ করতে পারব। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা শুরুতে একটা ছবি দেখে নেই। আমরা কিছু খাদ্যও দেখছি, বিভিন্ন ধরনের খাদ্য উপকরণ। আমরা এই খাদ্যগুলো কেন খাই, এর উৎস বা কোথায়, আমরা সহজেই কিন্তু প্রশ্নের উত্তর দিতে পারবো যে আমরা খাদ্যগুলো খাই আমাদের শক্তি যোগানোর জন্য। আর উৎস সাধারণত জীব তার নিজ দেহের শক্তি তৈরি এবং এর ব্যবহারকে কি বলে। আমরা যে চিত্র দেখলাম সেই চিত্র এবং এই খাদ্য খেলে দেহে শক্তি উৎপন্ন হয়। আমরা আগেই বলেছি এই খাদ্যগুলো খেলে দেহে শক্তি উৎপন্ন হয়। তাহলে এর উৎস কোথায়? হ্যাঁ, এর উৎসটা উদ্ভিদ। আমরা সকল খাদ্যের উৎসই একমাত্র উদ্ভিদ, কারণ উদ্ভিদ তার নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে। প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। প্রাণীরা উদ্ভিদের উপর নির্ভরশীল। আর এই উদ্ভিদে শক্তি এলো কোথা থেকে এবং কিভাবে? আমরা জানি উদ্ভিদে কিন্তু শক্তি আসে মূলত সূর্য থেকে। হ্যাঁ, কিভাবে আসে আমরা দেখতে পাচ্ছি যে সূর্য থেকে উদ্ভিদগুলো সূর্যের থেকে আগত শক্তি পেয়ে কিন্তু তারা তাদের খাদ্য তৈরি করে। তাহলে জীবদেহে হাজারো রকমের রাসায়নিক বিক্রিয়া ঘটার জন্য কম বেশি শক্তির প্রয়োজন। অর্থাৎ আমাদের যে জীবদেহ আছে সেই জীবদেহে রাসায়নিক বিক্রিয়া ঘটার জন্য কিন্তু শক্তির প্রয়োজন। জীব কর্তৃক তার দেহে শক্তি উৎপাদন ও ব্যবহারের কৌশলকে কি বলে? হ্যাঁ, আমরা তাহলে জানছি আজকে আমাদের পাঠের বিষয় কি? জীবনী শক্তি ও সালোক সংশ্লেষণ। আমরা এই পাঠ শেষে কোষের প্রধান শক্তির উৎস হিসাবে এটিপির ভূমিকা ব্যাখ্যা করতে পারব। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা প্রস্তুতি ব্যাখ্যা করতে পারব। আমরা শুরুতেই জেনে যাই জীবনী শক্তি কি। জীবনী শক্তি বা বায়ো এনার্জি জীবদেহে বা জৈব অণুর রাসায়নিক বন্ধন ছিন্ন করার মাধ্যমে প্রাপ্ত শক্তিকে জীবনী শক্তি বলে। অর্থাৎ জীবদেহ বা জৈব অণুর রাসায়নিক বন্ধন ছিন্ন করার মাধ্যমে যে প্রাপ্ত আমরা শক্তি পাই সেই শক্তিকেই বলা হয় জীবনী শক্তি। জৈব মুদ্রা বা শক্তি মুদ্রাকে এটিপি শক্তি জমা করে রাখে এবং প্রয়োজন অনুসারে অন্য বিক্রিয়ায় শক্তি সরবরাহ করে। আর এজন্যই এটিপিকে জৈব মুদ্রা বা শক্তি মুদ্রা বলা হয়ে থাকে। আমরা খেয়াল করে একটা সবুজ উদ্ভিদ সৌরশক্তিকে কোন শক্তিতে রূপান্তরিত করেছে? আমরা জানি যে সবুজ উদ্ভিদ কিন্তু সৌরশক্তি ব্যবহার করে সে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করেছে। তাহলে এই রূপান্তরের জন্য উদ্ভিদ পূর্বের কোন সঞ্চিত শক্তি ব্যবহার করে থাকে? হ্যাঁ, আমরা খেয়াল করছি যে পূর্বের কোন সঞ্চিত শক্তি ব্যবহার করে? আমরা সৌরশক্তিকে সে ব্যবহার করে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে। আমরা খেয়াল করি
এই শক্তি উদ্ভিদের বিভিন্ন বিক্রিয়ায় শক্তি যোগায়, অর্থাৎ যেমন শক্তি পায় সেই শক্তিগুলো বিভিন্ন বিক্রিয়ায় শক্তি যোগায়, যেমন এটিপি, জিটিপি, এনএডিপিএইচ, FADH2 ইত্যাদি। আমরা এই পাঠ শেষের দিকে আমরা এইগুলোর পূর্ণরূপগুলো জেনে নেব। এদের মধ্যে এটিপি শক্তি সঞ্চয় করে রাখে, তাহলে আমরা সঞ্চয় করে রাখি এবং প্রয়োজন অনুযায়ী কিন্তু ব্যবহার করে থাকি, আমরা জানি। চলো দেখি এটিপি কি এবং কিভাবে তৈরি হয়। এটিপি হচ্ছে অ্যাডেনোসিন ট্রাইফসফেট। এখানে আইপি তারা অজৈব ফসফেট অর্থাৎ ইনঅর্গানিক ফসফেটকে বোঝায়। এ হচ্ছে অ্যাডেনোসিন। আমরা দেখি একটাইট এ মানে অ্যাডেনোসিন, দুটা ইনঅর্গানিক ফসফেট অর্থাৎ অজৈব ফসফেট, দুটা যুক্ত হয়ে তাহলে অ্যাডেনোসিন ডাইফসফেট হলো। তারপরে একটা অ্যাডেনোসিন, তিনটা ইনঅর্গানিক ফসফেট অর্থাৎ অজৈব ফসফেট, তাহলে তিনটা মানে ট্রাইফসফেট হবে, তাহলে অ্যাডেনোসিন ট্রাইফসফেট। অর্থাৎ এডিপির সাথে অর্থাৎ অ্যাডেনোসিন ডাইফসফেটের সাথে আর একটা ইনঅর্গানিক ফসফেট যদি যুক্ত হয় তাহলেই তৈরি হবে এটিপি অর্থাৎ অ্যাডেনোসিন ট্রাইফসফেট। কিভাবে তৈরি হয় আমরা আগেই জানলাম, এডিপি এর সাথে আর একটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে গঠিত হয় এটিপি অর্থাৎ অ্যাডেনোসিন ট্রাইফসফেট। এই যুক্ত হওয়ার কৌশলকে কি বলা হয়? হ্যাঁ, আমরা খেয়াল করছি এই যে ইনঅর্গানিক ফসফেট অর্থাৎ অ্যাডেনোসিন ডাইফসফেট এখানে যুক্ত হয়ে আরেকটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে এটিপি গঠন করছে সৌরশক্তি কিন্তু ব্যবহার করে। অর্থাৎ এটিপি তৈরির এই প্রক্রিয়াই হচ্ছে ফটোফসফোরাইলেশন। অর্থাৎ আমরা একটা খেয়াল করছি যে এডিপি সৌরশক্তি থেকে আরেকটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত করে তৈরি করছে এটিপি, আর এই তৈরি প্রক্রিয়াই হচ্ছে ফটোফসফোরাইলেশন। আর এই যে বন্ধনী, ইনঅর্গানিক ফসফেটের যে বন্ধনী, এই বন্ধনীতে কিন্তু 7300 ক্যালোরি সৌরশক্তি আবদ্ধ হয়। আমরা যদি কিলো ক্যালোরি হিসাবে চিন্তা করি তাহলে বন্ধনীতে 7.3 কিলো ক্যালোরি সৌরশক্তি আবদ্ধ হয়। শক্তি যুক্ত মুক্ত প্রক্রিয়া আমরা দেখি নেই। আমরা খেয়াল করছি এডিপি এর সাথে ইনঅর্গানিক ফসফেট, অর্থাৎ আমরা খেয়াল করছি আগে কিন্তু জানছি শক্তি আসে আলো ও ক্লোরোফিল অণু হতে। শক্তিটা যখন যুক্ত হয় তাহলে শক্তি দরকার, এই শক্তিটা আসে মূলত আলো ও ক্লোরোফিল অণু থেকে। আর এডিপি এবং ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি হয়। আবার যখন এটিপি ভেঙে যায় অর্থাৎ জৈব সংশ্লেষণ, পরিবহন এবং বিপাকীয় কাজে যখন শক্তি ব্যয় হয় তখন কিন্তু ভেঙে এডিপি এবং ইনঅর্গানিক ফসফেট তৈরি হয়। আমরা আগে জেনেছি এডিপি এবং আইপি ইনঅর্গানিক ফসফেট সৌরশক্তি এবং ক্লোরোফিল এর উপস্থিতিতে সাহায্যে এটিপি তৈরি করে। তাহলে মুক্ত ফসফেট এডিপি এর সাথে যুক্ত হয়ে এটিপি তৈরি হয় আমার সহজ কথা। আর এই এটিপি তৈরির প্রক্রিয়াই কিন্তু ফটোফসফোরাইলেশন, আমরা আগেই জেনেছি। আবার যখন ভেঙে যায়, এটিপি যখন ভেঙে যায় তখন শক্তি নির্গত হয় যা জৈব সংশ্লেষণ, পরিবহন এবং বিপাকীয় কাজে শক্তি ব্যয় হয়। এটিপি ভেঙে এডিপি ও ইনঅর্গানিক ফসফেটে পরিণত হয়। এটিপি শক্তি নির্গত হচ্ছে, ফলে এডিপি এবং ইনঅর্গানিক ফসফেট হয়। আমরা এবার আসব সালোক সংশ্লেষণ অর্থাৎ ফটোসিনথেসিস। আমরা পূর্বের ক্লাসে জেনে আসছি যে
সালোক সংশ্লেষণ কি। তারপর আমরা জেনে নেই সবুজ উদ্ভিদ যে প্রক্রিয়ায় সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সাহায্যে কার্বন ডাই অক্সাইড ও পানি থেকে কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে তাকে সালোক সংশ্লেষণ বলে। অর্থাৎ যখন কার্বন ডাই অক্সাইড 6 অণু কার্বন ডাই অক্সাইড 12 অণু পানির সাথে যুক্ত হয়, এর সাথে আলো এবং ক্লোরোফিলের দরকার হয়। যখন এইগুলো থাকে তখন আমরা যদি একটা শর্করা, কার্বোহাইড্রেট বা শর্করা, পানি এবং অক্সিজেন তৈরি হয়। আর এই প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটাই হচ্ছে সালোক সংশ্লেষণ। আর এই সালোক সংশ্লেষণ একটা জৈব রাসায়নিক বিক্রিয়া। আর এই সমীকরণে আমরা দেখলাম যে 6 অণু কার্বন ডাই অক্সাইড 12 অণু পানির সাথে যুক্ত হয়ে গ্লুকোজ C6H12O6, আমরা জানি গ্লুকোজের সংকেত, এই গ্লুকোজ তৈরি হয়, পানি যুক্ত হয়। আর আমরা জানি যে এই যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, আমরা যে প্রয়োজনীয় অক্সিজেন গ্রহণ করে থাকি সেই অক্সিজেনটা কিন্তু এখানে উপজাত হিসাবে নির্গত হয়। আমরা খেয়াল করছি যে একটা পাতা, লাইট থাকবে, সূর্যের আলো থাকবে, সেখানে শর্করা তৈরি করবে, কার্বন ডাই অক্সাইড থাকবে এবং পানি, কার্বন ডাই অক্সাইড এবং পানি যুক্ত হয়ে সূর্যের আলো, এই ভিতর ক্লোরোফিল, এর বিনিময়ে উৎপন্ন হবে, শর্করা উৎপন্ন হবে এবং কার্বন অক্সিজেন উৎপন্ন হবে। প্রাকৃতিক প্রক্রিয়ায় সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে এবং সৃষ্ট খাদ্য নিজের বিপাকীয় কাজে ও অবশিষ্ট ফল, মূল অথবা পাতায় সঞ্চিত থাকে। এটি হচ্ছে সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণ আমরা বিক্রিয়া আগেই দেখে নিয়েছি কি ঘটনা ঘটে। আর উপজাত দ্রব্যগুলো কি কি, আমাদের মূল কিন্তু গ্লুকোজ অর্থাৎ কার্বোহাইড্রেট উৎপন্ন হয়। আর উপজাত দ্রব্যগুলো তোমরা দেখতেই পাচ্ছি কি কি, গ্লুকোজ, পানি এবং অক্সিজেন। প্রয়োজনীয় উপকরণগুলো আমরা জানি কি কি লাগে আমরা সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সংঘটিত হতে। কার্বন ডাই অক্সাইড লাগে, সূর্যের আলো লাগে, ক্লোরোফিল লাগে, তাহলেই আমরা পাবো কিন্তু আমাদের কাঙ্ক্ষিত গ্লুকোজ, অক্সিজেন। আমরা খেয়াল করছি যে একটা পাতার এই কিউটিকেলের আবরণ থাকে ঊর্ধ্বত্বকে এবং নিম্নত্বকে দুটাই। কিউটিকেলের আবরণ থাকে, তার ভিতরে থাকে প্যালিসেড প্যারেনকাইমা, স্পঞ্জি প্যারেনকাইমা, মূলত এটা পাতা প্রস্থচ্ছেদ, স্টোমা। পাতার মেসোবল টিস্যু ক্লোরোপ্লাস্টে পানি ও কার্বন ডাই অক্সাইড পৌঁছায়, আর এটি সালোক সংশ্লেষণের প্রধান উৎস। আমরা খেয়াল রাখি যে পাতার মেসোবল টিস্যু যেটা আছে, সেই মেসোবল টিস্যু ক্লোরোপ্লাস্টে পানি এবং কার্বন ডাই অক্সাইড পৌঁছায়। আমরা দেখছি বিক্রিয়াটা, আমরা পাতাটা দেখতে পাচ্ছি যে মেসোবল টিস্যু ক্লোরোপ্লাস্টে পানি ও কার্বন ডাই অক্সাইড পৌঁছায়, আর এটি সালোক সংশ্লেষণের প্রধান স্থান। পাতার মেসোবল টিস্যু ক্লোরোপ্লাস্টের সালোক সংশ্লেষণের প্রধান হচ্ছে, আমরা আগেই জেনেছি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে পাতার যে মেসোবল টিস্যু আছে সেই ক্লোরোপ্লাস্ট হচ্ছে সালোক সংশ্লেষণের প্রধান স্থান। ক্লোরোপ্লাস্টের গঠন আমরা জানি, সেখানে ভিতরে ঝিল্লি, আমরা স্টোমা থাকে, স্টোমা ল্যামেলাম থাকে, গানাম থাকে, গানাম চারটে থাকে। এগুলো আমরা আগেই জেনে এসেছি যে ক্লোরোপ্লাস্টের গঠনটা কেমন। আমরা একটা দেখছি বদ্ধ স্টোমা, আর একটা হচ্ছে স্টোমাটা খোলা। আমরা সালোক সংশ্লেষণ প্রক্রিয়া যে জারণ বিজারণ সংঘটিত, জারণ বিজারণ আমরা পরবর্তী ক্লাসে বিস্তারিত জানব। আমরা ভিডিও দেখব না, তবে উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করতে পারে, প্রাণীকুল পারে না, ব্যাখ্যা করো। আমরা
কিন্তু আগেই জেনে এসেছি, যখন আমরা দ্বিতীয় অধ্যায় পড়েছি তখনই জানতে পেরেছি যে উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারে, আর প্রাণীকুল কেন পারে না? কারণ হচ্ছে উদ্ভিদের যে খাদ্য তৈরির প্রধান প্রধান অঙ্গ যে খাদ্য তৈরি করার জন্য যে প্লাস্টিক দরকার, ক্লোরোপ্লাস্ট দরকার, সেটা কিন্তু প্রাণীকুলে না থাকার কারণে প্রাণীকুল খাদ্য তৈরি করতে পারে না। আর উদ্ভিদকুলে ক্লোরোপ্লাস্ট থাকার কারণে তারা খাদ্য তৈরি করতে পারে। আমরা গুরুত্বপূর্ণ কিছু শব্দের পুনরূপ জেনে নেই। এটিপি অ্যাডেনোসিন ট্রাইফসফেট, এএমপি অ্যাডেনোসিন মোনোফসফেট, এডিপি অ্যাডেনোসিন ডাইফসফেট, জিটিপি গুয়ানোসিন ট্রাইফসফেট, এনএডি নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড, এনএডিপি নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট, NADPH2 নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট, FAD ফ্লাভিন অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড CAM ক্যাসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম, PI ইনঅর্গানিক ফসফেট। আমরা দেখি জীবনী শক্তি বায়ো এনার্জিকে আমরা অবশ্যই জেনে এসেছি। এটিপি, জিটিপি, ডিপি, FADH2 কি, এগুলো আমরা পুনরূপ একটু আগেই জানতে পারলাম। উপজাত দ্রব্যগুলো কি কি আমরা জানি। সালোক সংশ্লেষণের উপজাত দ্রব্যগুলোর কথা বলা হয়েছে এখানে। ফটোফসফোরাইলেশন কি আমরা জেনেছি। এটিপি ভেঙে কি তৈরি হয় সেটাও জেনেছি। হ্যাঁ, এটিপি ভেঙে কি তৈরি হয়, এখানে আমাদের যেহেতু অপশন দেওয়া আছে আমরা একটু আগেই জেনে এসেছি। এটিপি ভেঙে ADP এবং ইনঅর্গানিক ফসফেট IP বা PI তৈরি হয়। আমরা একটা বাড়ির কাজ নিয়ে নিই। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই বাড়িতে বসে আমরা একটা দুটো চিত্র দেখতে পাচ্ছি। চিত্র কিসের চিত্র? সেই চিত্রে চিহ্নিত চিত্র অঙ্কন করবে এবং বর্ণনা লিখে নিয়ে আসবা। আমরা দেখতে পাচ্ছি এটা ক্লোরোপ্লাস্টের চিত্র। আমরা আজকের ক্লাসে এ পর্যন্তই। তোমাদেরকে সবাইকে ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো এবং বাড়িতেই থাকবা। এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।